আমরা প্রথম দিনে বলেছিলাম বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদান আছে এরা বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের মতো আচরণ করে, অর্থাৎ কেউ কারোর সাথে কোনো রিয়াকশন করে না। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প এরা বায়ুমণ্ডলে বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণ হিসেবে অবস্থান করে। তাহলে কখন বায়ুমণ্ডলে বিক্রিয়া ঘটতে পারে? যখন বিদ্যুৎ চমকায় আকাশে, বজ্রপাত যেটাকে আমরা বলি, তো এই বজ্রপাতের সময় সেখানে টেম্পারেচার 3000 ডিগ্রির উপরে চলে যায়। তো 3000 ডিগ্রির উপরে টেম্পারেচার যদি কখনো বায়ুমণ্ডলে হয় তাহলে তখন নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে। বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং অক্সিজেন বজ্রপাতের সময় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তখন বিক্রিয়া করে NO উৎপন্ন করে। উক্ত NO আবার বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। উক্ত NO2 বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্প, বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে HNO3 তে পরিণত হয়, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। 20 নং এমসিকিউর উত্তর ভুল ছিল এবং সঠিক উত্তর ছিল না অপশনে, একটু পরে চেক করেন তো। আচ্ছা আচ্ছা, আমি প্রশ্ন আছে আমার কাছে, পড়ার শেষের আগে আমি দেখব। দেখো, যেটা পড়াচ্ছিলাম এটা হলো বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের সংগঠিত বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়াটা কখন হয়? যখন আকাশে বিদ্যুৎ চমকায়, অর্থাৎ যখন ঝড় বৃষ্টি হয় তখন আকাশে কি বিদ্যুৎ চমকায়, তো সেখানে টেম্পারেচার 3000 ডিগ্রির উপরে, কিন্তু 3000 থেকে 5000 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার কিন্তু বিদ্যমান থাকে। তাহলে তখন এই বিক্রিয়া ঘটে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। এই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে পতিত হয়। এই নাইট্রিক অ্যাসিড ভূত্বকের ক্যালসিয়াম অক্সাইড, মৃৎক্ষার ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন করে। তাহলে মাটিতে ক্যালসিয়াম নাইট্রেট প্লাস পানি, এই ক্যালসিয়াম নাইট্রেট উদ্ভিদ নাইট্রেট লবণ সার হিসেবে আমরা ব্যবহার করি। উদ্ভিদ এই নাইট্রেট লবণ থেকে নাইট্রোজেন গ্রহণ করে জৈবিক প্রক্রিয়ায় প্রোটিন উৎপাদন করে। তার মানে উদ্ভিদের বৃদ্ধিতে নাইট্রোজেন একটি মৌলিক উপাদান। এই নাইট্রোজেন গঠিত যৌগ হলো প্রোটিন। এই উদ্ভিদ প্রোটিন আমরা সবজি হিসেবে খাই। আবার গরু, ছাগল এরা ঘাস, বিভিন্ন লতা পাতা বা উদ্ভিদ তারা ডাইরেক্ট খাবার হিসেবে খায়। তাহলে এই নাইট্রোজেন উদ্ভিদ থেকে প্রাণী দেহে চলে আসলো। এই প্রাণীজ প্রোটিন আমরা প্রাণীজ প্রোটিন সেটা আমরা মাংস খাবার হিসেবে খাই। তাহলে এই যে আমাদের দেহে প্রোটিন দুইভাবে আসতে পারে। বায়ুমণ্ডলের নাইট্রোজেন অ্যাসিড বৃষ্টির আকারে নাইট্রিক অ্যাসিড হিসেবে ভূপৃষ্ঠের ভূত্বকের উপাদান ক্যালসিয়াম অক্সাইড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট লবণ। এই ক্যালসিয়াম নাইট্রেট লবণ থেকে নাইট্রোজেন সংগ্রহ করে কে? উদ্ভিদ।
এই নাইট্রোজেন তার দেহের জৈবিক ক্রিয়ায় প্রোটিনে পরিণত হয়। সেই উদ্ভিজ প্রোটিন আমরা খাই, শাক সবজি, বিভিন্ন ডাল জাতীয় খাবার আমরা গ্রহণ করি। তাহলে আমাদের দেহে কিন্তু নাইট্রোজেন চলে আসলো। এই মানুষ বা ওই উদ্ভিদ যখন মারা যাবে তখন মরণ এবং পচনের ফলে, তার মানে মাটিতে এটা পচবে, তাহলে আবার নাইট্রোজেন মাটিতে ফিরে গেল। আবার কিছু নাইট্রোজেন ডাইরেক্ট বায়ুমণ্ডলে ফিরে যায়। উদ্ভিদ প্রাণীর মরণ ও পচনের ফলে বায়ুমণ্ডলে আবার নাইট্রোজেন কিছু ফিরে যায়। কিছু উদ্ভিদ আছে গুটি জাতীয় মূল যাদের আছে, মূল হলো গুটি জাতীয়, সেই গুটি জাতীয় মূল যে সকল উদ্ভিদের আছে, বিশেষ করে বিভিন্ন ডাল জাতীয়, মুসুরির ডাল, তারপর আমরা যে ছোলার ডাল, এই যে ডাল জাতীয় যে উদ্ভিদ ডাল তৈরি হয়, এই এদের গুটি গুটি মূল থাকে। ডাইরেক্ট বায়ুমণ্ডল থেকে ওই মূল, গুটি মূল কিন্তু বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে। তাহলে নাইট্রোজেন আমরা পড়াচ্ছি নাইট্রোজেনের সাথে বিক্রিয়া। নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড, এটা কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড। ক্যালসিয়াম কার্বনেট হবে কিভাবে? ক্যালসিয়াম কার্বনেট তো ভূত্বকের উপাদান আছে, কঠিন পদার্থ, সেটা তো চুনা পাথর আমরা বলি। সেটা আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি আমাদের বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন আর 21% হচ্ছে অক্সিজেন। তারা সাধারণ অবস্থায় কোনো রিয়াকশন করে না, কিন্তু এই বজ্রপাতের সময় এই বিক্রিয়া সংঘটিত হয়। এইভাবে তারা মাটিতে আসে, মাটির থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে প্রাণী, সেই প্রাণী এবং উদ্ভিদ আবার মরণ ও পচনের ফলে বায়ুমণ্ডলে ফিরে যায় নাইট্রোজেন, এবং মাটিতেও কিছু নাইট্রোজেন ফিরে যায়। এটাকে বলা হয় নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন ফিক্সেশন। এই নাইট্রোজেন আবদ্ধকরণ প্রক্রিয়া এটা প্রাকৃতিকভাবে ঘটে। তাহলে যদি বজ্রপাত না হয়, বৃষ্টি না হয়, তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন এই আবদ্ধকরণ প্রক্রিয়ায় তো অংশগ্রহণ করবে না। তাই আমরা কৃত্রিমভাবে নাইট্রোজেন ঘটিত সার তৈরি করে সেটা কৃষিক্ষেত্রে ব্যবহার করি। হেবার বস পদ্ধতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়। সেই অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। নাইট্রিক অ্যাসিড থেকে আমরা দেখা যাচ্ছে নাইট্রেট লবণও তৈরি করি সার হিসেবে, অথবা অ্যামোনিয়া থেকে ডাইরেক্ট ইউরিয়া তৈরি করা হয়। সেই ইউরিয়া কৃষিক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে কৃত্রিম উপায়ে নাইট্রোজেন আবদ্ধকরণ প্রক্রিয়া। বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন আংশিক পতন প্রক্রিয়ায় সংগ্রহ করে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করা হয়। উক্ত অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া ইউরিয়া সার তৈরি করা হয়। পৃথিবীতে প্রচুর পরিমাণে ইউরিয়া সার উৎপাদিত হয়, যে ইউরিয়া সার কৃষিক্ষেত্রে উদ্ভিদের নাইট্রোজেনের চাহিদা পূরণ করে। তাহলে এটা কৃত্রিম উপায়ে নাইট্রোজেন চক্রকে আমরা কি পর্যায়ক্রমে নাইট্রোজেন ফিক্সেশন বা আবদ্ধকরণ প্রক্রিয়া আমরা সংগঠিত করি কৃত্রিম উপায়ে। তাহলে এটা পড়বা তোমরা যে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া সমূহ এবং নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন ফিক্সেশন, এটা কিন্তু পড়বে তোমরা। এরপরে দেখবা বইতে আছে, আমি একটু বইতে যাই। এরপরে যার যে বই আছে, যে রাইটারের বই থাকুক না কেন, এরপরে বই একটু কাছে নাও। আমরা পড়েছিলাম 1.8 পর্যন্ত। 1.9 আছে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে বিক্রিয়া, এটা পড়বে। আর 1.10 এটা নিজেরা পড়বে, শিল্প ক্ষেত্রের গ্যাসীয় বর্জ্য ও বায়ু দূষণ। এটা একেবারে লাইন বাই লাইন রিডিং পড়বে। শিল্পক্ষেত্রে গ্যাসীয় বর্জ্যের বায়ু দূষণ, এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসবে। তার মানে শিল্পক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড নির্গত হতে পারে, কারণ জ্বালানি হিসেবে আমরা কার্বনের যৌগ ব্যবহার করি।
শিল্পক্ষেত্রে নাইট্রোজেনের অক্সাইড নির্গত হয়, শিল্পক্ষেত্রে সালফারের অক্সাইড নির্গত হয়। তাহলে এই যে বিভিন্ন অধাতুর অক্সাইড শিল্প কলকারখানা থেকে বায়ুমণ্ডলে কিন্তু আসে, তাহলে আমরা বায়ুমণ্ডলে আসতে পারে কি, এটা একটা টপিকস হয়ে গেল। বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, N2O5, কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসীয় উপাদানগুলো যখন বৃষ্টি হয়, শিল্প কলকারখানার দূষক এই গ্যাসীয় উপাদানগুলো বায়ুমণ্ডলে বিদ্যমান থাকে। এরা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, NO2 হতে পারে, এইটা লিখে HNO2, পরে HNO3 হয়ে যায় নাইট্রাস, এই সালফিউরাসও সালফিউরিক হয়ে যায় জারিত হয়ে, আর কার্বনিক অ্যাসিড H2CO3, এই যে এরকম অ্যাসিড হিসেবে কিন্তু বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে পতিত হয়, যেটাকে আমরা অ্যাসিড রেইন বলি। এসএসসিতে পড়েছে অ্যাসিড বৃষ্টি কি, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলো আলোচনা করো। তো এই অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়, মাটি বা জলাশয়ের পিএইচ হ্রাস পায়। যদি অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি হয় তাহলে কি লিখলে স্নাতা অনিন্দিতা, লাইভ আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে অ্যাসিড বৃষ্টি কি, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর দিক। অ্যাসিড বৃষ্টি হলো বায়ুমণ্ডলের বিভিন্ন অধাতব অক্সাইড শিল্প কলকারখানা থেকে কিন্তু নির্গত হয়, এটা আমাদের অ্যাটমসফিয়ারে বিদ্যমান থাকে। যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানির সাথে এই অক্সাইডগুলো বিক্রিয়া করে অ্যাসিড রূপে ভূপৃষ্ঠে পতিত হয়। যে সকল দেশে শিল্প কলকারখানা বেশি, অর্থাৎ শিল্প উন্নত দেশে, তাদের বায়ুমণ্ডলে কিন্তু অ্যাসিডীয় অক্সাইড বিদ্যমান থাকে, তাই সেই সব এলাকায় কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়। আমাদের দেশে অ্যাসিড বৃষ্টি হয় এমন প্রমাণ কিন্তু এখনো পাওয়া যায়নি। তাহলে এই অ্যাসিড বৃষ্টি যদি হয়, তো অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর দিক কি, মাটির পিএইচ হ্রাস করবে। মাটির পিএইচ যদি 3.5 এর নিচে চলে আসে তাহলে সবুজ উদ্ভিদ, পানি বা জলাশয়ের পিএইচ যদি 3.5 এর নিচে চলে আসে তাহলে এই জলজ উদ্ভিদ প্রাণী এগুলো কিন্তু আর বংশ বিস্তার করতে পারবে না, তাদের জীবনযাত্রায় প্রভাব পড়বে। সেই কারণে অ্যাসিড বৃষ্টি আমাদের কৃষিক্ষেত্রে বা আমাদের কৃষিক্ষেত্রেই বলা যায়, এটা ব্যাপক কিন্তু প্রভাব পড়তে পারে। ত্বকের সমস্যা হতে পারে যদি অ্যাসিড রেন অত্যাধিক মাত্রায় বেশি হয়। আবার অ্যাসিড রেন হলে ইমারতগুলো, বিশেষ করে স্মৃতিসৌধ, বিভিন্ন ধরনের ইমারত, অবকাঠামো যেগুলো চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট বা চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি, সেগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হতে পারে। যেমন একটি ভাস্কর্য তৈরি আছে, মনে করো মূর্তির মোড়ে ভাস্কর্য তৈরি আছে, সেই ভাস্কর্যের নাক বা কান, চোখ, এগুলো আস্তে আস্তে কি অ্যাসিড বৃষ্টি যদি অত্যাধিক মাত্রায় হতে থাকে ক্ষয়ে যাবে। এক সময় ওই মূর্তিটির যে স্ট্রাকচার সেটা ভালো বোঝা যাবে না, চোখ, কান, নাক, এগুলো সূক্ষ্ম জিনিসগুলো ক্ষয়ে যাবে। আগ্রা তাজমহলের 100 কিলোমিটারের মধ্যে কোনো এমন শিল্প কলকারখানা স্থাপন করা যাবে না যেখানে অ্যাসিড রেন হতে পারে। সেই শিল্প কলকারখানার কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট আইন করে এটা কিন্তু নিষেধ করে দিয়েছে। কেউ আগ্রা শহরের, আগ্রা তাজমহলের 100 কিলোমিটারের মধ্যে এমন ইন্ডাস্ট্রি কেউ স্থাপন করতে পারবে না যাতে
যাতে ওই আগ্রা তাজমহল তো মার্বেল পাথর দিয়ে তৈরি করা, ওটা সব ক্ষার জাতীয় পদার্থ, কিন্তু তো অ্যাসিড রেনের ফলে সেটা কি ক্ষয়প্রাপ্ত হতে পারে। তাহলে এটা হলো অ্যাসিড রেন ও তার ক্ষতিকর দিক বা প্রভাব, এটা তোমরা পড়ে নেবে বই থেকে। এখন আসো, এই যে এইটা দেখালাম, তুমি বলবে স্যার শিল্প কলকারখানা থেকে তো কার্বন মনোঅক্সাইডও নির্গত হয়। কার্বন মনোঅক্সাইড এটি কিন্তু অম্লীয় গ্যাস না, এটা একটি নিরপেক্ষ গ্যাস, কিন্তু এই কার্বন মনোঅক্সাইডকে নীরব ঘাতক বলা হয়। কার্বন মনোঅক্সাইডকে নীরব ঘাতক কেন বলা হয়? এটাকে নীরব ঘাতক বলা হয় কার্বন মনোঅক্সাইড একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস, যা মানুষের অজান্তেই নিঃশ্বাসের সাথে রক্তের হিমোগ্লোবিনের সাথে অক্সি হিমোগ্লোবিন নামক জটিল যৌগ তৈরি করে। ওই অক্সি কার্বক্সি অক্সি না, কার্বক্সি হিমোগ্লোবিন নামক জটিল যৌগ তৈরি করে। রক্তের লোহিত কণিকা আছে, শ্বেতকণিকা আছে, তোমরা জানো যে সেখানে আয়রনের একটা কমপ্লেক্স থাকে, আয়রনের একটা যৌগ থাকে, অর্থাৎ লোহা। সেই জটিল যৌগটি গঠন করে কিন্তু আয়রনের সাথে, লোহার সাথে। তাহলে অক্সি কার্বক্সি হিমোগ্লোবিন নামক একটি জটিল যৌগ গঠন করে, যা রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে মানুষ মারাও যেতে পারে। সেই জন্য এই কার্বন মনোঅক্সাইডকে নীরব ঘাতক বলা হয়। সিও বা কার্বন মনোঅক্সাইডকে নীরব ঘাতক বলা হয় কেন, ব্যাখ্যা করো। এরকম কোশ্চেন যদি আসে তাহলে তার উত্তর হবে কিন্তু 2 মার্কের কোশ্চেন আসে সাধারণত। তাহলে তোমরা পড়ে ফেলবে সালফার ডাইঅক্সাইড দূষণ কিভাবে রোধ করা যায়। এফজিডি একটা প্ল্যান্ট আছে, দেখবা পড়তে গিয়ে, এফজিডি প্ল্যান্ট। এই এফজিডি প্ল্যান্টের সাহায্যে সালফার ডাইঅক্সাইড, ফ্লু গ্যাস বলি আমরা এই গ্যাসগুলোকে, এই সালফার ডাইঅক্সাইড এফজিডি গ্যাস, এই এফজিডি প্ল্যান্ট অর্থাৎ ফ্লু গ্যাস ডিফিউসিয়েশন, বা আমরা বলতে পারি ফ্লু গ্যাস শোষণ। শোষণ বলতে কি বোঝায়? এই সালফার ডাইঅক্সাইড যদি আমরা ক্ষারের সাথে বিক্রিয়া করাই, অর্থাৎ মনে করো যে ক্যালসিয়াম কার্বনেট এর সাথে SO2 যদি বিক্রিয়া করাই, তাহলে উৎপন্ন হয়ে যাবে ক্যালসিয়াম সালফেট। এই ক্যালসিয়াম সালফেট হিসেবে সেটা প্রশমিত হবে, বা ক্যালসিয়াম সালফাইড হিসেবে কার্বন ডাইঅক্সাইড আবার বেরিয়ে যেতে পারে। এই কার্বন ডাইঅক্সাইডকে আমরা পানির মধ্যে চালনা করলে কার্বনিক অ্যাসিড হিসেবে মৃদু অ্যাসিড তৈরি হতে পারে। তাহলে এই এফজিডি প্ল্যান্ট হলো ক্ষার জাতীয় পদার্থ দ্বারা সালফার ডাইঅক্সাইডকে শোষিত করে তারপরে বায়ুমণ্ডলে বা আমাদের পরিবেশে নিক্ষেপ করা। দেখবা বইতে এটা আছে, ঠিক আছে? এটা দেখবা কত নম্বর পেজে আছে, নাও থাকতে পারে, থাকতেও পারে। এফজিডি প্ল্যান্ট বলে কোথাও আছে কিনা দেখবে, এখানে হয়তো নেই, আমি আমার আলোচনার মধ্যে চলে আসলো, কোনো অন্য কোনো বইতে থাকতে পারে হয়তো। তাহলে তোমরা পড়বে 1.9, 1.10, 1.10, তারপরে 1.11 গ্রিন হাউস গ্যাস। এখন আমরা পড়বো গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস গ্যাস কি? অন্তর কি বললাম? গ্রিন হাউস
প্রভাব। এই দুটো বিষয়ই তোমরা পড়েছো, এই দুটো বিষয়ই কিন্তু তোমরা এসএসসি তে পড়েছো। গ্রিন হাউস গ্যাস আর গ্রিন হাউস প্রভাব জিনিসটা কি। গ্রিন হাউস গ্যাস বাংলা কি দাঁড়ায়? সবুজ ঘর গ্যাস। সবুজ ঘর গ্যাস বলে পৃথিবীতে কোনো গ্যাস নেই। তাহলে এই সবুজ ঘর গ্যাস কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই শব্দ বা এই কথাগুলো রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। এই শব্দগুলো এই গ্রিন হাউস গ্যাস এটা হলো রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। শীত প্রধান দেশে যেখানে টেম্পারেচার মাইনাসে থাকে, তার মানে সেখানে কিন্তু মাটি বা ভূপৃষ্ঠ বরফ আচ্ছাদিত থাকে। বছরের বেশিরভাগ সময় সেখানে তুষারপাত হয়, অর্থাৎ টেম্পারেচার অনেক কম থাকে। যেমন একটি দেশ আছে, ইউরোপ কান্ট্রিতে অনেক দেশ আছে যাদের গড় টেম্পারেচার মাইনাসে থাকে, অর্থাৎ গড় টেম্পারেচার -2 ডিগ্রিও থাকতে পারে। কোনো কোনো দেশ আছে গড় টেম্পারেচার -15 ডিগ্রি। তো এই গড় টেম্পারেচার মাইনাস, সেই দেশের কোনো অঞ্চলে দেখা যাচ্ছে যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার কোনো অঞ্চলে দেখা যাচ্ছে -15 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেই সকল দেশে কৃষিকাজ কিন্তু করা খুব কঠিন হয়ে পড়ে, কারণ মাটি বরফ আচ্ছাদিত থাকে। মাটির উপরে দেখা যাচ্ছে যে 3 ফুট 4 ফুট বরফ জমে যায়। তো যখন বরফ পড়া বন্ধ হলো, অর্থাৎ তুষারপাত যখন বন্ধ হলো, বছরের 6-7 মাস মনে করো তুষারপাত হচ্ছে না, কিন্তু স্তূপকৃত বরফ গলতে অনেক সময় লাগে। দেখা যাচ্ছে 4-5-6 মাস লেগে যায় এই বরফ গলে মাটি আলগা হতে। তখনই আবার নতুন করে বরফের সিজন চলে আসে। তাহলে কখনোই কিন্তু সেখানে কৃষি কাজ করা সম্ভব হয় না। তো কিভাবে এটা সম্ভব? এই মাটির উপর থেকে বরফ সরিয়ে পুরো মাটি আলগা করে ফেলে কাঁচের দেওয়াল দিয়ে কাঁচের ঘর তৈরি করা হয়। দেওয়াল কাঁচের, চালও কাঁচের। এই কাঁচের ঘরের ভিতরে মাটিতে সবুজ উদ্ভিদগুলো রোপণ করা হয়। যখন কাঁচের এই চাল বা কাঁচের ওয়াল ভেদ করে তাপ শক্তি এবং আলোক শক্তি কাঁচের ঘরের মধ্যে প্রবেশ করে, কাঁচের ঘরের মধ্যে সবুজ উদ্ভিদ যেগুলো রোপণ করা হয়েছে এবং মাটি এই তাপ শক্তি শোষণ করে। শোষণ করার পর সম্পূরক তাপ শক্তি মানে অবশিষ্ট তাপ শক্তি তখন বিকিরণ করে। যে তাপ শক্তি সূর্য থেকে কাঁচ ভেদ করে, কাঁচের একটা নির্দিষ্ট প্রতিসারাঙ্ক আছে, গ্লাসের প্রতিসারাঙ্ক নির্দিষ্ট। তাহলে এই যখন সূর্য থেকে আলো বা তাপ শক্তি কাঁচ ভেদ করে ঘরের ভিতরে প্রবেশ করলো, তখন সূর্য থেকে যখন আলো পৃথিবীতে আসে তখন তো তরঙ্গদৈর্ঘ্য ছোট থাকে, অনেক শক্তি বেশি। যখনই মাটি বা উদ্ভিদ শক্তি শোষণ করার পর সম্পূরক শক্তি যখন বিকিরণ করে, অর্থাৎ শক্তির কিছু অংশ শোষণ করে নিল, বাকি অংশ যখন বিকিরণ করলো, তখন তরঙ্গদৈর্ঘ্য কি বড় হয়ে যায়। শক্তি কম হলে তরঙ্গদৈর্ঘ্য বড় হয়। আমরা জানি E=hc/λ। তাহলে এই শক্তি সবুজ উদ্ভিদ এবং মাটি শোষণ করার পর শক্তি কমে গেল। সেই কম শক্তি যখন বিকিরণ করবে তখন এই কাঁচ ভেদ করে শক্তি আর বায়ুমণ্ডলে ফিরে যেতে পারবে না। তাহলে এই তাপ শক্তি কাঁচের ঘরের ভিতরে আবদ্ধ হবে। বাইরে টেম্পারেচার মনে করো 5 ডিগ্রি বা 6 ডিগ্রি, কিন্তু ভিতরে টেম্পারেচার 20 ডিগ্রি, 25 ডিগ্রি বা 30 ডিগ্রি। ভিতরে টেম্পারেচার 30 ডিগ্রি বা 25 ডিগ্রি, কিন্তু বাইরে টেম্পারেচার কম। বাইরে তুষার বৃষ্টি হলেও ভিতরে টেম্পারেচার কিন্তু কমেনি। তাহলে সবুজ উদ্ভিদগুলো তখন ওখানে বৃদ্ধি পাবে এবং তারা
কৃষি ক্ষেত্র কিন্তু সেখানে কৃষিকাজ পরিচালনা করতে পারবে। তো দূর থেকে দেখা যায় যে একটা সবুজ ঘর, তো এই সবুজ ঘর মানে গ্রিন হাউস, এই গ্রিন হাউস সৃষ্টিতে বা গ্রিন হাউস তৈরিতে ভূমিকা রেখেছে কে? গ্লাস। অর্থাৎ গ্লাসের প্রতিসরাঙ্ক নির্দিষ্ট, ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলো এবং তাপ কাচভেদ করে ঘরের ভিতর প্রবেশ করলেও তাপশক্তি শোষণ করার পর বাকি তাপশক্তি যখন বিকিরণ করে তার শক্তি কমে গেলে তরঙ্গদৈর্ঘ্য বড় হয়ে যায়। সেই দীর্ঘ বড় তরঙ্গদৈর্ঘ্যের তাপশক্তি আর কাচভেদ করে বাইরে বেরিয়ে যেতে পারে না, তাই ওই ঘরের ভিতরে তাপমাত্রা কি বাড়তে থাকে, তাপটা ঘরের ভিতরে আবদ্ধ হয়। এরই ফলে সেখানে সবুজ উদ্ভিদ কিন্তু জন্মায় বা ফসলাদি তারা চাষ করতে পারে। কিন্তু অন্য কোনোভাবেই ওই দেশগুলোতে যেখানে তুষারপাত হয়, মাটি বরফ আচ্ছাদিত থাকে, বছরের বেশিরভাগ সময় টেম্পারেচার অনেক কম থাকে, সেখানে কিন্তু সবুজ উদ্ভিদ জন্মাতে পারে না। এই সবুজ উদ্ভিদ জন্মানোর কারণ হলো কাচের ঘরের ভিতরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তাই এই তাপমাত্রা বৃদ্ধির ফলে সেখানে সবুজ উদ্ভিদ জন্মেছে। আমাদের বায়ুমণ্ডলে এই গ্লাসের মতো ব্যবহার বা গ্লাসের মতো কাজ করে কিছু গ্যাসীয় উপাদান। বায়ুমণ্ডলে বিদ্যমান কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এই যে এই গ্যাসগুলো কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ওজোন, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, 1 2 3 4 5 6 এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে আছে। ওজোন স্তর তো স্ট্র্যাটোস্ফিয়ারে, তার নিচেই এই কার্বন ডাই অক্সাইড, সিএফসি, নাইট্রাস অক্সাইড, মিথেন এবং জলীয় বাষ্প, এগুলো আমাদের বায়ুমণ্ডলে বিদ্যমান, আমাদের অ্যাটমসফিয়ারে। আমরা কোন অঞ্চলে বসবাস করি? ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের এই গ্যাসীয় উপাদানগুলো কিন্তু বিদ্যমান। যখন সূর্য থেকে আলো আমাদের ভূপৃষ্ঠে পতিত হয় তখন দেখবা যে মাটি তাপ শোষণ করে। তুমি যদি রোদ্রে গিয়ে দাঁড়াও তোমার শরীরও কিন্তু গরম হবে বা তাপমাত্রা বাড়বে। যদি এক বালতি পানি রাখো তো রোদ্রে ওই পানিটা কিন্তু আস্তে আস্তে উত্তপ্ত হবে। তার মানে তাপ শক্তি পানি শোষণ করে, সবুজ উদ্ভিদ শোষণ করে, মাটি শোষণ করে, আমাদের দেহও কিন্তু তাপ শক্তি শোষণ করে। আমরা তাপে কি কাপড়গুলো শুকাই রোদ্রে, আমরা তাপে বিভিন্ন খাবার, শুকনো খাবারগুলো কিন্তু শুকাই। তাহলে তাপ শক্তি যখন শোষণ করে নেওয়ার পর বিকিরণ করবে তখন তরঙ্গদৈর্ঘ্য বড় হয়ে যাবে, অর্থাৎ বিকীর্ণ তাপ শক্তি কম হয়। যখন সূর্য থেকে পৃথিবীতে আসে তখন তার শক্তি বেশি থাকে, সেই শক্তির কিছু অংশ শোষণ করে নিয়ে বাকি অংশ যখন বিকিরণ করে তখন তরঙ্গদৈর্ঘ্য কি বড় হয়ে যায়। সেই বড় তরঙ্গদৈর্ঘ্যের তাপ শক্তি এই গ্যাসগুলো ভেদ করে আর মহাশূন্যে ফিরে যেতে পারে না। তাহলে এই গ্যাসগুলোর ধর্ম হলো তাপ শক্তিকে আমাদের অ্যাটমসফিয়ারে আবদ্ধ করা। তাহলে পৃথিবীর তাপমাত্রা কি বাড়তে থাকবে এই প্রক্রিয়া চলতে থাকলে? এই গ্যাসগুলোর কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই গ্যাসগুলোর ধর্ম হলো বড় তরঙ্গদৈর্ঘ্যের তাপ শক্তিকে মহাশূন্যে ফেরত যেতে বাধা দেওয়া। তাহলে মহাশূন্যে তাপ শক্তি ফেরত গেল না, বাধা পেয়ে আমাদের অ্যাটমসফিয়ারের টেম্পারেচার বেড়ে গেল। এইভাবে পৃথিবীর তাপমাত্রা যদি 2 ডিগ্রি গড় টেম্পারেচার যদি 2 ডিগ্রি বৃদ্ধি পায়, পৃথিবীর গড় টেম্পারেচার হলো 15 ডিগ্রি। যদি এই গড় তাপমাত্রা আর 2 ডিগ্রি বাড়ে তাহলে অ্যান্টার্কটিকা মহাদেশের সমস্ত বরফ কিন্তু গলে যাবে। তাহলে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে যাবে, আমাদের মতো নিম্ন অঞ্চলের দেশগুলো প্লাবিত হবে। বাংলাদেশ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1 ফুট উচ্চতায় আছে, তাহলে প্রথমে কিন্তু আমরা নিমজ্জিত হব পানিতে। তাহলে এটা একটি কি দুর্যোগ বা মহামারী কিন্তু সৃষ্টি হবে তখন। তাহলে মানব সভ্যতার জন্য হুমকি কিন্তু গ্রিন হাউস গ্যাস। তাহলে গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস প্রভাব কি? এই যে গ্যাসগুলো
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে। অর্থাৎ আগে যেটা পড়ালাম, সবুজ ঘর তৈরির ক্ষেত্রে কে ভূমিকা রাখে? গ্লাস। ঠিক গ্লাসের মতো কাজ করে এই গ্যাসগুলো। এরা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে, এদেরকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। এর ভিতরে লিডার হলো ইনি, 50%। যত গ্রিন হাউস গ্যাস আছে তার মধ্যে সব থেকে বেশি ভূমিকা রাখে হলো কার্বন ডাইঅক্সাইড, 50%। আর বাকিগুলো দেখা যাচ্ছে 18%, 19%, 18%, এ দেখা যাচ্ছে যে 5%, 6% বা 4% এইরকম। তাহলে গ্রিন হাউস গ্যাস কাকে বলে, গ্রিন হাউস ইফেক্ট কি, এবং গ্রিন হাউস ইফেক্টের বা গ্রিন হাউস প্রভাবের এটা আলোচনা করো, কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়। পরিবেশবাদী সংস্থা দেখবা, ইউনেস্কো সারা পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার, বিভিন্ন মিটিং করে, বিভিন্ন এগ্রিমেন্ট করে বিভিন্ন দেশের পরিবেশ বিজ্ঞানীরা, যে আমরা এখন যে অবস্থায় কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে নির্গত করছি এর থেকে বেশি আর করব না। সবাই কিন্তু চুক্তি করে। আমরা প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে কিন্তু নির্গত করছি। কিভাবে? আমরা কাঠ পোড়াচ্ছি, জ্বালাচ্ছি, সেখানে দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তো এই কাঠ জ্বালানো, এটা যত কমানো যাবে তত কিন্তু কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে কম নিঃসরিত হবে। সেই কারণে দেখো এখন ইলেকট্রিক ইটের ভাটা, তারপরে কয়লার ইটের ভাটা, এইগুলো কিন্তু এখন চালু হচ্ছে। গাছ কাটা বা পোড়ানো নিষেধ করছে কিন্তু সরকার। তাহলে তোমরা এই গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস ইফেক্ট এবং এর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে গ্লোবাল ওয়ার্মিং এর বর্তমান ক্ষতিকর ফল এই পর্যন্ত পড়বে। অর্থাৎ 1.11 তোমরা পড়বে হলো 1.9, 1.10, 1.11, এই তিনটে পার্ট ভালো করে পড়বে। কিন্তু যদি দেখবা যে বইতে আছে 1.9 আছে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে বিক্রিয়া, 1.10 আসছে শিল্প, গ্যাসীয় বর্জ্য, বায়ু দূষণ। তোমাদের পড়া কিন্তু বেশি, এই অংশে কোনো অঙ্ক নেই। বেসিক কিছু জিনিসের পরের ক্লাসগুলোয় আস্তে আস্তে আলোচনা হবে। এগুলো তোমরা এসএসসি তে পড়েছো, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাসের প্রভাব। তারপরে দেখো 1.13টা পড়বে সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন। এটাও তোমরা এসএসসি তে হয়তো পড়েছো, সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন। এটা পড়িয়ে দিই, তাহলে আরো একটা পার্ট পড়া হয়ে যাবে। সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন, এই যে Cl3F, Cl2F2, Clf3, এগুলো সব দেখো ট্রাইক্লোরোফ্লোরোমিথেন, ডাইফ্লোরোমিথেন, মনোক্লোরো ট্রাইফ্লোরোমিথেন, এইগুলোকে একত্রে আমরা বলি সিএফসি। এইগুলো সবকে আমরা সিএফসি বলি, বা বাণিজ্যিক নাম হলো ফ্রিয়ন্স। তো এইগুলোকে সিএফসি কিভাবে তৈরি করা হয় দেখো, এটার নাম কি? হাইড্রোকার্বন। এটা কি? হাইড্রোকার্বন। আর এটা কি? ক্লোরোকার্বন। এটা যদি হাইড্রোকার্বন হয়, এটা ক্লোরোকার্বন। তো এই ক্লোরোকার্বনকে এইচএফ এর সাথে বিক্রিয়া করানো হয় CFCl3, আবার যদি একে যদি আবার এইচএফ এর সাথে বিক্রিয়া করানো হয় Cl2F2, HCl,
একে যদি আবার HF এর সাথে বিক্রিয়া করানো হয় CF3 প্লাস HCl, তাহলে এই যে এই তিনটেই কিন্তু এই যে তিনটে আমি দেখালাম এই তিনটেই কিন্তু এই ফ্রিয়ন্স বা ক্লোরোফ্লোরো কার্বন। এই ক্লোরোফ্লোরো কার্বন এটা আমি এক কার্বনের দেখিয়েছি, এটা ক্লোরোফ্লোরো মিথেন, সবগুলোই ক্লোরোফ্লোরো মিথেন। তো এই সিএফসির ব্যবহার, এই গ্যাসগুলি অধিক উদ্দায়ী, মানে খুব উদ্দায়ী গ্যাস, অনেক নিম্ন তাপমাত্রায় এরা গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে এরা অধিক উদ্দায়ী গ্যাস এবং এরা খুবই স্থিতিশীল। আমরা এদেরকে কি কাজে ব্যবহার করি? যেহেতু উদ্দায়ী গ্যাস, আমরা আমাদের ভালোর জন্যে এই গ্যাসগুলোকে আমরা রেফ্রিজারেটর, এয়ার কুলার আমরা হিমায়ক রূপে ব্যবহার করি, ঠান্ডা করার বা শীতল করার কাজে ব্যবহার করি। অর্থাৎ উচ্চ চাপে এই গ্যাসগুলোকে সংকুচিত করে হঠাৎ যদি সরু নল দিয়ে একে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই সরু নলের গা যে এলাকাগুলো সেখানে কি তাপমাত্রা হ্রাস পায়। সেই জুল থমসন প্রভাব বা জুল থমসন ফলাফল এখানে কাজ করানো হয়। তোমরা যদি ফ্রিজ দেখো, ফ্রিজের নিচের অংশে দেখবা কম্প্রেসার আছে, ফিজিক্সে পড়ো, ইলেকট্রনিক্সে, আধুনিক পদার্থবিজ্ঞানে নিচের অংশে একটা কম্প্রেসার আছে। কম্প্রেসার থেকে একটা নল পেঁচিয়ে পেঁচিয়ে ফ্রিজের পিছনের সাইডে উপর দিকে যায়, ওই নলটা আবার নিচেই ফেরত আসে। একটা ফ্রিজের দুটো অংশ থাকে, নিচের অংশ হচ্ছে কি নরমাল, উপরের অংশ কি ডিপ। কোন ফ্রিজের নিচের অংশ ডিপ, উপরের অংশ নরমাল। যেখানে এই সরু নল, যে নলের ভিতর দিয়ে এই সিএফসি গ্যাস প্রবাহিত করা হবে উচ্চচাপ এলাকা থেকে, সেই সরু নল যেখানে খুব কাছাকাছি থাকে সেখানকার টেম্পারেচার খুব দ্রুত কমে, কাছাকাছি আছে। আর সরু নলগুলো দূরে দূরে থাকলে সেখানকার টেম্পারেচার কি একটু কম হ্রাস পায়, সেটাকে আমরা নরমাল, ফ্রিজের নরমাল অংশ বলি। ডিপ ফ্রিজের টেম্পারেচার 0 থেকে মাইনাস টেম্পারেচার থাকে। নরমাল ফ্রিজের টেম্পারেচার সাধারণত 4 ডিগ্রি থেকে 9 ডিগ্রি 10 ডিগ্রি থাকে, অর্থাৎ 0 থেকে 9 ডিগ্রি বা 10 ডিগ্রি। তাহলে এই গ্যাসগুলোকে আমরা হিমায়ক রূপে ব্যবহার করি, এয়ার কুলার, রেফ্রিজারেটর, এইগুলোতে আমরা ঠান্ডা করার কাজে এই গ্যাসগুলোকে ব্যবহার করি। তো এই গ্যাসগুলো আমরা ব্যবহার করি আমাদের ভালো থাকার কাজে। আমরা পরে বলছি, মালিহা শেষ করি। আমরা মনে করো ঠান্ডা গাড়িতে, এসি গাড়িতে চলছি, আরামে, কষ্ট কম হচ্ছে। গরমকালে আমরা এসির মধ্যে থাকছি, ইভেন আমার কোচিংয়েও এসি আছে, তোমার জ্যোতির্ময় স্যারের কোচিংয়ে, সব কোচিংয়েই দেখবে এসি, মানে আমাদের যাতে কষ্ট কম হয়। আবার আমরা কি এই গ্যাসগুলো যেহেতু অধিক উদ্দায়ী গ্যাস, অ্যারোসল অর্থাৎ মশা মারার যে ঔষধ আমরা স্প্রে করি, ওই মশা মারার ঔষধ চারিদিকে ছড়িয়ে পড়ার জন্য অ্যারোসলের সাথে ওষুধ মিশ্রিত করে আমরা এটা স্প্রে করি। এটা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়লে কি হলো, মশা, মাছি, কীট পতঙ্গ এগুলো কি দমন হলো। কৃষিক্ষেত্রেও আমরা ব্যবহার করি। তাহলে আমরা ভালো থাকার কাজে কিন্তু এগুলো ব্যবহার করি, কিন্তু এর কিন্তু ক্ষতিকর দিক আছে, যেটা হয়তো সাময়িক বোঝা যায় না। এই গ্যাসগুলো খুবই স্থিতিশীল, যারা বায়ুমণ্ডলে কারোর সাথে বিক্রিয়া করছে না, কিন্তু তোমার ফ্রিজ, তোমার এয়ার কুলারের ওই কম্প্রেসারের গ্যাসের যে পাইপ লাইন, ওটা লিক হয়ে বায়ুমণ্ডলে গ্যাস ছড়িয়ে পড়তে পারে। আমরা অ্যারোসল স্প্রে করছি, কীট পতঙ্গ দমন হচ্ছে, কিন্তু এই অ্যারোসল অধিক উদ্দায়ী গ্যাস সিএফসি এরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যে ওজোন স্তরের নিচেই জমা হচ্ছে। তার মানে এরা যেহেতু আমাদের অ্যাটমসফিয়ারে কারোর সাথে কোনো রিয়াকশন করে না, তাই এরা আস্তে আস্তে উপরের দিকে উঠে গিয়ে ওজোন স্তরের নিচেই এরা বসে থাকে। যখনই পৃথিবীতে ইউভি রশ্মি আসে, সূর্যের আলোর সাথে কিছু ইউভি রশ্মি পৃথিবীতে আসে, ওজোন স্তরের কাজ হলো ক্ষতিকর রশ্মিগুলো সেকে ভালো রশ্মিগুলো পৃথিবীতে উদ্ভিদ, প্রাণী, জীবদের জন্য যে রশ্মিগুলো প্রয়োজন, ক্ষতিকর না, সেই রশ্মিগুলো ওজোন স্তর পৃথিবীতে পাঠায়। আর ক্ষতিকর রশ্মিগুলো সে কি আটকে দেয়। ছাতা যেমন আমাদেরকে সূর্যের আলো থেকে রক্ষা করে, ত্বক কালো হয়ে যায়
আমরা ছাতা ব্যবহার করি, এই সূর্যের আলো সাথে ইউভি রশ্মি আসে, সেটা ত্বক কালো করার জন্য দায়ী। মেলানিন নামক এক ধরনের পদার্থ, সেটা কিন্তু ত্বককে কালো করে। তো ছাতা ব্যবহার করি আমরা যেমন নিজেকে রক্ষা করার জন্য, তো পৃথিবীর ছাতা হলো ওজোন স্তর। সেই ওজোন স্তরের নিচেই গিয়ে এরা বসে থাকবে চুপচাপ। পৃথিবীতে শক্তিশালী জারক, শক্তিশালী বিজারক কারোর সাথে রিয়াকশন করবে না। এ কি করবে, ওজোন স্তরের ওখানে যে জমা হবে, যখন ইউভি রশ্মি পৃথিবীতে আসবে আলোর উপস্থিতিতে, এই ইউভি রশ্মির প্রভাবে এই বন্ডটা ভাঙবে। এখানে কার্বন ক্লোরিন বন্ড, কার্বন ক্লোরিন আরো আছে, কার্বন ফ্লোরিন আছে, কার্বন ক্লোরিন আছে। আমি একটা বন্ড ভাঙা দেখাচ্ছি। আলোর উপস্থিতিতে ইউভি রশ্মির প্রভাবে এই বন্ধন ভাঙলো। একটা সমযোজী বন্ধনের দুটো ইলেকট্রন এই যে মাঝখান থেকে ভেঙে এই যে ক্লোরিন ফ্রি রেডিকাল তৈরি করলো, ক্লোরিন মুক্ত মূলক তৈরি করলো। তাহলে সাধারণ অবস্থায় আমাদের অ্যাটমসফিয়ারে এই সিএফসি গ্যাস বা ফ্রিয়ন্স আমরা আমাদের ভালো কাজে ব্যবহার করছি, কিন্তু এরা বায়ুমণ্ডলে নিঃসরিত হওয়ার ফলে কারোর সাথে রিয়াকশন করছে না, কোনো ক্ষতি নেই। আস্তে আস্তে উপরে যে ওজোন স্তরের নিচেই বসে আছে। যখনই পৃথিবীতে ওজোন স্তর ভেদ করে সূর্যের আলো এবং ইউভি রশ্মি পৃথিবীতে আসে, এই ইউভি রশ্মির প্রভাবে এই বন্ধন ভাঙে। এই স্থিতিশীল বন্ধন ভেঙে কার্বন মুক্তমূলক আর ক্লোরিন মুক্তমূলক তৈরি করে, ফ্রি রেডিকাল। এই ক্লোরিন ফ্রি রেডিকাল খুবই সক্রিয়, যেটাকে আমরা জাইমন ক্লোরিন বলি। এইবার এই ক্লোরিন ফ্রি রেডিকাল ওজোন স্তরকে ধ্বংস করবে, ওজোন স্তরকে ক্ষয় করে ক্লোরো অক্সি ফ্রি রেডিকাল তৈরি করবে। এবার উক্ত ক্লোরো অক্সি ফ্রি রেডিকাল আবার ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ ঐন্দ্রি আমি বুঝেছি, একটু শেষ করি, এই শেষ করব। দেখো এই যে দুটো রিয়াকশন, চেইন রিয়াকশন চলতেই থাকবে অটো। তার মানে একবার শুধু একটা ফ্রিয়ন্স অণুকে ভেঙে একটা ক্লোরিন ফ্রি রেডিকাল তৈরি দিতে পারলেই হলো। এই ক্লোরিন ওজনকে ধ্বংস করে ক্লোরো অক্সি, সেই ক্লোরো অক্সি আবার ওজনকে ধ্বংস করে আবার ক্লোরিন ফ্রি রেডিকাল, চলতেই থাকবে। এইভাবে ওজোন স্তরকে ক্ষয় করতে পারে। কিন্তু বায়ুমণ্ডলের সামান্য সিএফসি আমরা যদি নিঃসরণ করি, সেটাই ওজোন স্তর ধ্বংসের জন্য কিন্তু দায়ী। তো ওজোন স্তর যদি ধ্বংস হয়, তাহলে পৃথিবীতে ক্ষতিকর ইউভি রশ্মিগুলো আসবে, যেটা জীব জগতের জন্য খুবই হুমকি স্বরূপ। কিন্তু ক্ষতিকর ইউভি রশ্মি পৃথিবীতে আসলে ক্ষুদ্র এককোষী যে সকল প্রাণী আছে সমুদ্রে, প্লাঙ্কটন জাতীয় এককোষী প্রাণী, সেইগুলো জন্মাতে পারবে না, তারা মারা যাবে। ওই এককোষী প্রাণীগুলো ছোট মাছ খাবার হিসেবে খায়, আর ছোট মাছগুলোকে বড় মাছ খাবার হিসেবে খাই, আর বড় মাছগুলোকে আমরা আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করি, সামুদ্রিক মাছ আমরা খাবার হিসেবে খাই। তাহলে পুরো জীবচক্রের উপরে কিন্তু প্রভাব পড়বে। তাহলে সিএফসি কি, সিএফসির ভালো দিক এবং সিএফসির খারাপ দিক, সিএফসি কিভাবে ওজোন স্তরকে ক্ষয় করতে সাহায্য করে ব্যাখ্যা করো। এইটা লিখবা, বইতে যাই থাকুক, আমি যেটা লিখে দিয়েছি। ওকে, তাহলে আমাদের মনে হয় টাইম